আপনারা শুনছেন গল্প শোনাই গল্পে গল্পে জীবন। আজকে শুনব পদ্মা নদীর মাঝি পর্ব ৫, মানিক বন্দ্যোপাধ্যায়। প্রথম যখন সে কেতুপুর আসিয়াছিল, পরনে ছিল একটা ছেঁড়া লুঙ্গি, মাথায় এক জাক রুক্ষ চুল, ঘষা দিলে গায়ে খড়ি উঠিত। জেলে পাড়া নিবাসী মুসলমান মাঝি জহরের বাড়িতে সে আশ্রয় লইয়াছিল। জহরের নৌকায় বৈঠা বাহিত। আজ সে তাহার বেটে খাটো তুলচিকন্য শরীরটি আজানুলম্বিত পাতলা পাঞ্জাবিতে ঢাকিয়া রাখে। নিজের পানশিতে পদ্মায় পাড়ি দেয়। জমি জায়গায় কিনিয়া ঘর বাড়ি তুলিয়া পরম সুখেই সে দিন কাটাইতেছে। গত বছর নিকা করিয়া ঘরে আনিয়াছে ২ নম্বর স্ত্রীকে। এসব সুখের ব্যবস্থা সে যে কি উপায় করিয়াছে, গ্রামের লোক ঠিক অনুমান করিয়া উঠিতে পারে না। নিত্য নতুন উপায় সে অর্থ উপার্জন করে। নৌকা লইয়া হয়তো সে পদ্মায় মাছ ধরিতে গেল সেই সত্যই, কারণ যাওয়াটাই সকলে দেখিতে পাইল। কিন্তু পদ্মার কোনখানে সে মাছ ধরিল, মাছ বিক্রয় বা করিল কোন বন্দরে, কারো তাহা চোখ পড়িল না। তাহার নৌকার মাঝিদের জিজ্ঞাসা করিয়া একটা গল্প মাত্র শোনা গেল যে বন্দরে তাহারা মাছ বিক্রয় করিয়াছে, সেখানে নৌকায় যাতায়াত করিতে নাকি ৭-৮ দিন সময় লাগে। তারপর কয়েকদিন হয়তো হোসেন গ্রামে বসিয়া থাকে, একেবারেই কিছুই করে না। হঠাৎ একদিন সে উধাও হইয়া যায়। ১৫ দিন ১ মাস আর তাহার দেখা মেলে না। আবির্ভাব তাহার ঘটে হঠাৎ, এবং কিছুদিন পরে ২০০ গরু ছাগল চালান হইয়া যায় কলিকাতায়। বড় অমায়িক ব্যাপার হোসেনের। লালচে রঙের ধারের পাকে সবসময় সে মিষ্টি করিয়া হাসে। যে শত্রু যে তাহার ক্ষতি করে, শাস্তি সে তাহাকে নির্মমভাবে দেয়, কিন্তু তাহাকে কেহ কোনোদিন রাগ করিতে দেখিয়াছে বলিয়া স্মরণ করিতে পারে না। ধনী দরিদ্র ভদ্র অভদ্রের পার্থক্য তার কাছে নাই। সকলের সঙ্গে তার সমান মৃদু ও মিঠা কথা। মাঝে মাঝে এখনো সে জেলে পাড়ায় যাতায়াত করে। ভাঙ্গা কুটিরের দাওয়ায় ছেঁড়া ছাটাইয়ে বসিয়া দা কাটা করা তামাক টানে। সকালে চারিদিকে ঘিরিয়া বসিলে তার মুখ আনন্দে উজ্জ্বল হইয়া ওঠে। এসব অর্ধ উলঙ্গ নোংরা মানুষগুলির জন্য বুকে যেন তাহার ভালোবাসা আছে। উপরে উঠিয়া গিয়াও ইহাদের আকর্ষণে নিজেকে সে যেন টানিয়া নিচে নামাইয়া আনে। না, মনে মনে ইহা বিশ্বাস করে না জেলে পাড়ার কেহই জীবনযুদ্ধে জয় পরাজয়ের একেবারে মিলন সীমান্তে তাহারা বাস করে। মিত্র তাহাদের কেহ নাই, তবে বিশ্বাস অবিশ্বাসের জন্য কিছু আসিয়া যায় না। হোসেনের মিয়া হাসি মুখে একেবারে বাড়ির ভিতরে গিয়া জাকিয়া বসিয়া তাহার গোপন গভীর ও ধৈর্যের মতলব হাসিলের আয়োজন আরম্ভ করিলেও জেলে পাড়ায় এমন কেহ নাই যে তাহাকে কিছু বলিতে পারে। বলিতে হয়তো পারে, বলে না শুধু এই জন্যই যে বলা নিরর্থক, তাতে কোনো লাভ হয় না। যা সে ঘটায় সমস্তই স্বাভাবিক ও অবশ্যম্ভাবীয়। অন্যথা করিবার জন্য বুক ঠকিয়া দাঁড়াইলে কার কি লাভ হইবে? তার চেয়ে বর্ষাকালে ঘরের ফুটা চাল যদি একটু মেরামত হয়, উপবাসের সময় বিনা সুদে যদি কিছু কর্জ মেলে, তাই ঢের লাভ। হোসেন মিয়ার গোপন মতলবের দুটো একটার খবর যে জেলেপাড়া লোকেরা রাখে না তা নয়। জেলেপাড়ার ৩টি পরিবার উধাও হইয়া গিয়াছে। হোসেন মিয়া যে ছেলে বড় স্ত্রী পুরুষ নির্বিশেষে একটি সমগ্র পরিবারকে কোথায় রাখিয়া আসিতে প্রথম কেহ তা টের পায় নাই। পরে জানা গিয়াছিল নোয়াখালীর ওইদিকে সমুদ্রের মধ্যে ছোট একটি দ্বীপ প্রজা বসাইয়া সেই জমিদারি পত্তন করিতেছে। সেই দ্বীপ নাকি গভীর জঙ্গলে আবৃত। শহর নাই, গ্রাম নাই, মানুষের বসতি নাই, শুধু আছে বন্য পশু এবং অসংখ্য পাখি।
কিছু কিছু জঙ্গল সাফ করিয়া এ দ্বীপে হোসেন মিয়া ঋণগ্রস্ত উপবাসক্ষীণ পরিবারদের উপনিবেশ স্থাপন করিতেছে। লোভ দেখাইয়া আশা দিয়া একটি নিরুপায় পরিবারকে সে এই দ্বীপে লইয়া যায়। সৃষ্টির দিন হইতে কখনো আবাদ হয় নাই এমন খানিকটা জমি দেয়, থাকিবার জন্য ঘর দেয়, আবাদের জন্য দেয় হাল বলদ ও জঙ্গল কাটিবার জন্য যন্ত্রপাতি। অন্য অন্য স্থান হইতে আরও কতগুলি পরিবারকে সে ওখানে লইয়া গিয়াছে কে জানে। কেতুপুরের জেলে পাড়ার তিন ঘর মাঝিকে সে যে আদিম অসভ্য যুগের চাষায় পরিণত করিয়াছে এই খবর জেলে পাড়ার কারো অজানা নাই। তবু জানা না জানা তাহাদের পক্ষে সমান মাথা নিচু করিয়া তাহারা হোসেন মিয়ার দেওয়া উপকার গ্রহণ করিবে। মানুষ বাসের অযোগ্য সেই দ্বীপকে জনপদে পরিণত করার আহ্বান আসিলে যতদিন পারে মাথা নাড়িয়া অস্বীকার করিবে। যেদিন পারিবে না সেদিন স্ত্রী পুত্রের হাত ধরিয়া নিঃশব্দে হোসেন মিয়ার নৌকায় গিয়া উঠিবে। তাই মনে মনে লোকটাকে ভয় করিলেও কাছে গিয়া কুবের বলিল, সালাম মিয়া ভাই। হোসেন বলিল, সালাম, কেমন ছিলাম মাঝি? কাহিল মালুম হয়, ঝড়ে বুগলাম। কলকাতার থনে আলেন কবে? আজ আলাম। আর গণেশ ভাই খবর কি? মেলায় যাবা না? গণেশ ঢোক গিলিয়া বলিল, জামু মিয়া ভাই, মেলায় যামু। পোলা পানেরা মেলায় যাওনের লাইগা খেপা আছে, না গেলে চলব কেন? ঘুমটি দিছে বাদাম চলব না, সকাল সকাল রওনা দিবা। বদর কইও মাঝি, সাজের আগে ফিরে আইও, আসমান ভালো দেখে না। শুইনা আলাম আজকালের মধ্যেই জবর জ্বর হইবার পারে। কুবের আকাশের দিকে ও নদীর দিকে চাহিল। পাতলা কুয়াশার মতো মেঘ আকাশ ভরিয়া আছে। নিস্ত্রঙ্গ পদ্মার বুকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতে অসংখ্য ছোট ছোট বুদ বুদ উঠিয়া পাঠিয়া গেলে যেমন দেখায় তেমনই দেখাইতেছে। নদীর অপর তীর চোখে পড়ে না, নদীর মাঝখানের নৌকা পর্যন্ত অস্পষ্ট। আর এদিকে একটি স্পষ্টতার নৌকার দিকে চোখ রাখিয়া কুবের সংক্ষেপে প্রশ্ন করিল, যমুনা মেলায় ভারণ করেন নাকি মিয়া ভাই? হোসেন বলিল, যাব না কেন? ডর কিসের? আসমান দেখা রওনা দিবা, আসমান দেখা ফিরবা। বাদলা দিনের ঝড় জানান দিয়া আহে। ছাই দিয়া কুবের নৌকায় উঠিল। মুসলমান মাঝির দুটি নৌকা ইতিমধ্যেই মেলায় যাওয়ার জন্য প্রস্তুত হইয়াছিল। দুটি নৌকাই একসঙ্গে ছড়িয়া গেল। নদীর জল তুলিয়া নৌকা ধুইতে ধুইতে কুবের একসহম চাহিয়া দেখিল হোসেন চলিয়া গিয়াছে। চালার জন্য অবিলম্বে প্রয়োজনীয় সনের কথাটা এতক্ষণে তাহার মনে পড়িয়াছে। হোসেনকে বলিয়া রাখিলে ভালো হইত, লোকটা এই আছে এই নাই। সনের জন্য কাল সকালে হয়তো ওর ভারে গিয়া শুনিবে রাতারাতি ও ঢাকায় পাড়ি দিয়াছে। কবে ফিরিবে কেহ তাহা জানে? হোগলার চাউনিটা ভাতার সঙ্গে বাঁধিতে বাঁধিতে কুবের হঠাৎ সস্কিতে হইয়া বলিল, কে হাকিরে গনসা? বহুদূর নদীর বক্ষ হইতে হাক আসিতেছিল। মানব কণ্ঠের একটানা একটা ক্ষীণ আওয়াজ। দুই কানের পিছনে হাত দিয়া হাক শুনিয়া উঠিয়া দাঁড়াইয়া কুবের সাড়া দিয়া উঠিল। এই এক ধরনের ভাষা। পূর্ববঙ্গের মাঝি শ্রেণীর লোক ছাড়া এ ভাষা কেহ জানে না। এ ভাষায় কথা নাই, আছে শুধু তরঙ্গিত শব্দ। উন্মুক্ত প্রান্তরে বিস্তৃত নদীবক্ষে এই শব্দ দূর হইতে দূর চলিয়া যায়, ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া আসে, কিন্তু তরঙ্গের তারতম্য অবিকল থাকিয়া যায়। অস্ফুট গুঞ্জনের মতো মৃদু হইয়াও যদি কানে আসিয়া লাগে, পদ্মা নদীর মাঝি কান পাতিয়া শুনিয়া অর্থ বুঝিতে পারে। শব্দের দুর্লক্ষ উৎসের দিকে চাহিয়া সে বুক ভরিয়া বাতাস গ্রহণ করে, বা হাত কানের পিছনে রাখিয়া
ডান হাতটি মুখের সম্মুখে আনিয়া সঞ্চালিত করিয়া উচ্চারিত একটানা আওয়াজে সে তরঙ্গের সৃষ্টি করে। ধনঞ্জয় মন দিয়া শোনে নাই। সে জিজ্ঞাসা করিল, কেডা কি কয়? কুবের কহিল, আমাগর রাসু। ধনঞ্জয় অবাক হইয়া গেল। বিন্দা মাঝির ফলা, কস কি কুবির? শুনছসনি ঠিক? রাসুর গলা চিনি না কুড়া, অখনি আইব দেখ। ধনঞ্জয়ের বিস্ময় কমিতে চায় নাই। বহুদূরের নৌকাটির দিকে চাহিয়া সে বলিল, রাসু না হোসেন মিয়ার দ্বীপে গেছিল? হ, আইল কিবা? কুবের বিরক্ত হইয়া কহিল, কিবা কমুকুরা, আহুক জিগায়। হোসেন মিয়া ছাইরা দেবার পারে, ও নিজে পালাইয়া আইবার পারে, না জিগাইয়া নি কন যায়। খানিক পরে আবার হাক আসিল। এবার আরও স্পষ্ট হাকের আওয়াজ, যে একটি উৎসুক সুর ছিল তিনজনের কানেই, তাহা ধরা পড়িল। গণেশ কুবেরের মুখের দিকে চাহিয়া কে বলিতে গিয়া হা করিয়া কিছুই বলিল না। হাকের জবাব দিবার জন্য কুবের সুদীর্ঘ শ্বাস গ্রহণ করিল। কিছুক্ষণ পরে একটা জীর্ণ পুরাতন নৌকা আসিয়া ভিড়িল পাশে। দুজন অচেনা মাঝি নৌকা বাহিয়া আসিয়াছে। ভিন গায়ের নৌকা। নৌকার খোলটা কাটালে এমনভাবে বোঝাই করা হইয়াছে যে নৌকার প্রান্তভাগ জলের উপর কয়েক ইঞ্চি মাত্র ভাসিয়া আছে। উপরে কোনো রকম আবরণ নাই। ঘুরি ঘুরি বৃষ্টিতে মাঝি দুজন এবং রাসু তিনজনই ভিজিয়া গিয়াছে। ভাড়া দিয়া রাসুকে নৌকায় নামাইয়া দিয়া মাঝি দুজন বোধ হয় ভিড় করিয়া তাহাকে গাল দিতে দিতেই তৎক্ষণাৎ আবার ঠেলা দিয়া নৌকার মুখে ফিরাইয়া বৈঠা ধরিল। পদ্মা নদীর চিরন্তন রীতি অনুসারে কুবের জিজ্ঞাসা করিল, কোন ঘাও থেকে আইলা মাঝি, যাইবা কোয়ানে? জবাব দিবার রীতিও চিরন্তন। তাহারা সক্রোধে বলিল, সুলপি থেকে আইলাম, জামু মেলায়। রাগের কারণটা তাহাদের সহজে বোঝা যায়। সুলপি হইতে সোজাসুজি সোনাখালির মেলায় যাওয়ার বদলে রাসুকে এখানে পৌঁছাইয়া দিতে তাহাদের পদ্মা পার হইতে হইয়াছিল। প্রতিদানে রাসু যে তাহাদের কিছুই দিতে পারে নাই, তাহাও অত্যন্ত সুস্পষ্ট। কিন্তু এই ক্রোধ তাহাদের ফলপ্রসূ নয়। এই শুধু ক্রোধ। রাসুর মতো দুর্ব্যবস্থা পড়িয়া আবার যখন কেহ তাহাদের পদ্মা পার করিয়া দিবার অনুরোধ জানাইবে, এমনিভাবে রাগিয়া উঠিল সে নিরুপায় মানুষটিকে তাহারা না বলিতে পারিবে না। বিনা প্রত্যাশায় বোঝাই নৌকা লইয়া 3 ক্রোশ অতিরিক্ত বহিটা বাহিবে, ইহা মহত্ব নয়, পর উপকার নয়। ইহা রীতি, অপরিহার্য নিয়ম। আচার্য এই নিয়ম পালন করিয়া ক্রুদ্ধ হইয়া ওঠাও অনিয়ম নয়। নৌকায় পা দিয়া রাসু খানিক আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। কুবেরকে জড়াইয়া ধরিয়া গদগদ কণ্ঠে বলিল, আমি আলাম গো কবির দা। কণ্ঠে আলি রসু, কই কবির দা কই? তোমাগো দেখা মুখে রাও সরে না। কতকাল পরে ফিরে আলাম। কুবের ও গণেশ তাহার চোখ যে জল দেখিতে পাইল। ধনঞ্জয় পড়িয়াছিল তাহার পিছনে। সে উপস্থিতে থাকিতে রাসু যে আসিয়া পৌঁছিয়াছে, কুবেরকে ঝরাইয়া ধরিয়া আহ্লাদে ঢকমক হইয়া উঠিল। ইহাতে মনে মনে সে ঈর্ষাতুর ও অসন্তুষ্ট হইয়া উঠিয়াছিল। রাসুর আবির্ভাবে উত্তেজনায় তাহারও কম হয় নাই। তাহা গোপন করিয়া শান্ত উদাসভাবে সে বলিল, ভয় রে রাসু, ভয়। কুবেরকে ছাড়িয়া রাসু হোগলার নিচে নৌকার হাত বেজা পাটাতনের উপর বসিয়া
পড়িল, হাতের উল্টা পিঠে চোখ মুছিয়া, পরনের ছিন্ন বসনে গসিয়া, হাতে লাগা অশ্রু পুছিয়া ফেলিল। 3 জোড়া চোখ চাহিয়া রহিল তার শীর্ণ কঙ্কালসার দেহটির দিকে। 3 বছর আগে হোসেন মিয়ার সঙ্গে সহপরিবারে সে যখন ময়নাদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করিয়াছিল, দেহ তখন তাহার অবশ্য বিশেষ পরিপুষ্ট ছিল না, কিন্তু এমনভাবে ভাঙ্গিয়াও সে পড়ে নাই। রাসুর মাথায় বড় বড় চুল চট বাঁধিয়া গিয়াছে, সর্বাঙ্গে অনেকগুলি ক্ষতের চিহ্ন, কয়েকটা গা এখনো ভালো করিয়া শুকায় নাই। 2টি পা তাহার হাঁটুর কাছে হইতে গোড়ালি পর্যন্ত ফোলা, গায়ের চামড়া যেন তাহার আলগা হইয়া শুকাইয়া শক্ত ও কালো হইয়া উঠিয়াছিল। এখন বৃষ্টির ঝলে ভিজা জুতার চামড়ার মতো স্যাঁতস্যাঁতে দেখাইতেছে। একটু আগেই বহুদূর হইতে অত জোরে হাঁক দিবার শক্তি সে কোথায় পাইয়াছিল ভাবিয়া কুবের অবাক হইয়া রহিল। রাসু ঝিমাইয়া পড়িতেছিল। ধনঞ্জয় জিজ্ঞাসা করিল, ময়নাদ্বীপ থেকে আলিনা রাসু? হ। পালাইয়া আইসস? হ, বৈশাখ মাসে এককাল কইছিলি তুই? নোয়াখালী ছিলাম, বিশুদ্ধবারে আইলাম শুল্পে, কমুনে আজান খোরা সঘল কমু, অক্ষণে ক্ষুধায় মরি। কবিরদা কিছু নিয়ে দিবার পরে? তখনকার মতো কৌতূহল নিবৃত্তির সম্ভাবনা নাই দেখিয়া রাসুকে সঙ্গে করিয়া 3 জনে গ্রামে ফিরিয়া গেল। ধনঞ্জয়ের বাড়ি পর্যন্ত পৌঁছিবার আগেই রাসুর আবির্ভাবের বার্তা রাষ্ট্র হইয়া গেল ঝেলেপাড়ার সর্বত্র। কিছুক্ষণের মধ্যেই ধনঞ্জয়ের উঠান ঝেলেপাড়ার কৌতূহলী ছেলে মেয়ে স্ত্রী পুরুষে ভরিয়া উঠিল। সকালের ঝোঁকে অপার বিস্ময়। 3 বছর আগে সকলেই যাহাকে মৃত্যুমুখে সঁপিয়া দিয়াছিল, প্রায় 3 বছর যাহাকে সকলে একরকম ভুলিয়াছিল, হঠাৎ সে আবার আসিল কোথাও হইতে। রাসুর মামা 80 বছরের বুড়া প্রীতম মাঝিও নুস দেহ লইয়া লাঠিতে বর দিয়া আসিয়া পড়িল। রাসু ধাওয়ার উপরে চাটাইয়া বসিয়া মোহমানের মতো একধা পরিচিত এই জনতার দিকে তিস্তিমিত নিস্তেজ দৃষ্টিতে চাহিয়া দেখিতেছিল। কাছে গিয়া ক্ষীণ দৃষ্টি প্রীতম মাঝি তাহাকে অনেকক্ষণ ঠাওর করিয়া দেখিল, চিনিতে পারিয়া ভাবা বেগে হাত হইতে লাঠিটা খসিয়া যাওয়ায় হঠাৎ ভাগনের গায়ের উপরে হুমড়ি খাইয়া পড়িয়া সে উঠিল কাঁদিয়া। হুমড়ি খাইয়া পরিবার আঘাতে নয়, কাঁদিয়া উঠিল সে, এ বলিয়া যে রাসু একা ফিরিয়া আসিলে আর সকালে কই, যে অনাহারে পীড়নে রাসু একদিন সহ পরিবারে ঘর ছাড়া হইয়াছিল। 2 মুঠো চাল দিয়া প্রীতম তাহা লাঘব করিবার কোনো চেষ্টাই করে নাই। তাই বলিয়া তার এই কান্না যে অশোভন হইল তা নয়। সে দুর্দিনে মামার স্বাভাবিক উদাসীনতার স্মৃতি রাসু মনের মধ্যে পুষিয়া রাখে নাই। শুধু সেই দুর্দিনের স্মৃতি নয়, সবই যেন সে এতক্ষণ ভুলিয়াছিল। তাহার দুঃখ বেদনার সর্বাঙ্গীন ইতিহাস। প্রীতমের কান্না শুনিয়া সে হঠাৎ ঢুকাইয়া কাঁদিয়া উঠিল, আমি একা ফিরে আইলাম গো মামা, সব কটারে গাঙ্গের জলে ভাসিয়ে দিয়া আমি একাই ফিরে আইলাম। কান্নার মধ্যেও প্রীতম চমকাইয়া উঠিল, একেবারে ব্যাখ্যাপ্পা সবে প্রশ্ন করিল, কস কি রাসু, সব কটা গেছে? রাসু সায় দিয়া বলিল, সব গেছে মামা, আমার কেউ নাই। 1 স্ত্রী, 2 পুত্র ও 1 কন্যা।
একজন এই চারজনকে সঙ্গে লইয়া সে নিরুদ্দেশ যাত্রা করিয়াছিল। মহসিন মিয়ার জঙ্গলকীর্ণ ময়না দ্বীপের উপনিবেশে একে একে চারজনই মৃত্যুর দেশে নিরুদ্দেশ হইয়া গিয়াছে। এই গভীর শোকাবহ সংবাদ কেতুপুরে ঝেলেপাড়া নিবাসী নরনারী মুখ হইয়া গেল। অথচ এই সংবাদ রাসুর আকস্মিক আবির্ভাবের মতো বিস্ময়কর নয়। সকলেই ইহা জানিত, সমুদ্রের মধ্যে যে দ্বীপে সৃষ্টির দিন হইতে মানুষ বাস করে নাই, সেখানে গিয়া কাহারও বাঁচিবার উপায় আছে। রাসুরা যখন সেখানে যায় তখনই সকলে নিশ্চিত জানিয়াছিল তাহারা মরিতে যাইতেছে।